আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রশিক্ষণ শুরু, মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার আক্ষেপ ঘোচাতে চায় কমিশন, মন্তব্য। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা আপিল বিভাগেও বাতিল, পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক, লন্ডন থেকে ফিরে জানালেন সালাউদ্দিন। গাইবান্ধার চরম দুর্গম চরে দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71 বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু সোমবার, টিকিট জটিলতা নিরসন ও নির্বিঘ্নে খেলা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় বক্তৃতায় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান। ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরাই হেলিপ্যাডে অবতরণ করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এরপর প্রধান উপদেষ্টা চর খাপুরা ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই আক্ষেপ এবার ঘোচাতে চায় বর্তমান কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনাররা বলেছেন, ভোটারদের অনাস্থা দূর করতে হলে শুদ্ধ ভোটার তালিকা প্রয়োজন। নির্বাচনকে আর কলুষিত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। জানাচ্ছে নাজিব বেগ। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের কৌতূহল, কেমন হবে আগামী সংসদ নির্বাচন। এর মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনীতে নির্বাচন কমিশনাররা বলেন, স্বচ্ছ ভোটার তালিকা সুষ্ঠু ভোটের অন্যতম শর্ত। দুর্বলতা কাটিয়ে সামনে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করতে পারবো এবং তার পূর্ব শর্তই হচ্ছে একটা শুদ্ধ এবং নির্ভুল ভোটার তালিকা। আবারও অনুরোধ করছি এবং সাবধান করছি, এবারের ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশার চ্যালেঞ্জের কথা জানিয়ে সিসি বলেন, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে হবে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। নির্বাচনী কর্মকর্তাদের কোনো কাজ যেন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে সে বিষয়ে সচেতন থাকতে বলেন সিসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে ওই আদেশ দেন সর্বোচ্চ আদালত। রাজনৈতিক উদ্দেশ্যেই মামলা করার পাশাপাশি নির্মমভাবে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন আইনজীবীরা। মাজহারুল হক মানার রিপোর্ট।
চাঁদাবাজির অভিযোগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা করে। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে আবেদন করা হলে হাইকোর্টের বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলেন, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হলেও ওই টাকা কখনো উদ্ধার করা যায়নি, এমনকি কোথায় গিয়েছে তাও বলা হয়নি। আর অনেকদিন পর মামলা হয়েছে, যা আইনসিদ্ধ ছিল না। তারেক রহমানের আইনজীবী মাহমুদ্দিন খোকন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা। জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ, এটা ফ্যাসিস্ট সরকার অনেক আগেই চিন্তা করেছিল এবং সেই কারণে আপনাদের মনে আছে যে তিনি হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, কী কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। শুনানি শেষে আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ। আজকে এই মামলাগুলো থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আইনজীবীরা জানিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে মানহানি সহ কয়েকটি মামলা এখনো বিচারাধীন আছে। তবে এই মামলার সাথে তার দেশে আসা না আসার কোনো সম্পর্ক নেই বলে জানান তারা। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের ধারণা না দিয়ে সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 14 দিন লন্ডন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে, তবে সেটা সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি যেন না হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ তৈরি হয়নি উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ জানান, পরিবেশ সৃষ্টি হলেই তিনি দেশে ফিরবেন। গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো বলা হলেও আদতে সেটা নয়। বর্তমানে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির তাগিদে তৈরি গবেষণাপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা কথা বলেন দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high profile delegations, but nobody received them. But we will not talk about the past. We will talk about the future. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. If we are talking about the Bay of Bengal, if we have a refinery there, it will help to produce the petroleum products to Bangladesh and to the regional. অনুষ্ঠানের অতিথি হিসেবে বাংলাদেশে বিনিয়োগ চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের পথ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকারের দুই উপদেষ্টা। Although we have been claiming for a long time that we have the most investor friendly atmosphere, but then
in practical ground, that has not been the truth all the time. I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. As you mentioned very rightly, Aramco was not welcome. Same is true with the Korean. Samsung came, and they are also not welcome. There are a lot of wrong policies taken over the past. The government, we have taken some reforms which we think will deliver. We will be here for not very long time. I don't know whether foreign advisor thinks that he will stay for another 5 years, that is his. But our plan is to retire very soon. Retire or leave very soon. But we want to leave a footprint. বক্তারা বলেন, সৌদি আরবে শুধু কর্মী পাঠানো নয়, বরং বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা জরুরি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দেশ জুড়ে জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির গাইবান্ধার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার সুন্দরগঞ্জের দুর্গম পোড়ার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। গাইবান্ধার কামারজানি ঘাট, শৈত্যপ্রবাহের কুয়াশা ভেজা সকালে তিস্তা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, অপর পাড়ের জনপদের জীবন জীবিকা ততটাই দারিদ্র। রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। নদী পেরিয়ে সুন্দরগঞ্জের পোড়ার চর। এমন অবস্থায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। মাথার ব্যথা, বুকের সমস্যা, জ্বর, সর্দি, মাথা ব্যথা, ফ্রিতে ওষুধ পায়া অনেক খুশি হলাম। ওষুধ পায়া আমার বাচ্চার অনেক উপকার হয়েছে। কাজকর্ম করতে পারি না, হাতে খিচ দিয়ে এসে ওষুধ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। অতিরিক্ত বিষের জন্য ঘাটে আটটা পাই না, আমরা সেই বিষের ওষুধ নিবে আসছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। আজকের ওষুধ পাইলাম, খুব উপকার হলো। কম্বল পাইলাম, খুব কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, শীতকালের জন্য উপকার হয়েছে। ভালো কষ্ট ছিল, এখন কম্বল ফেলা শীত কমবে। মানজার সমস্যা, তারপরে সেহর সমস্যা। আগে শীতে কষ্ট হয়েছিল, এখন কম্বল ওষুধ পাইছি, আমার একটু সুবিধা হয়েছে। সুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র প্রদান করা হলো। ব্যাচ ৭১-এর পক্ষ থেকে প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। অসহায় দুস্থদের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য আমার এলাকার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কম্বল এবং ওষুধ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে, চিকিৎসা দিয়েছে, এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ব্যাচ ৭১ এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নীলফামারীতে বিকেল থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশাচ্ছন্ন। হিম শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতবস্ত্রের অভাবে এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে। নতুন বছরের উপহার হিসেবে অসহায় শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2 দশক ধরেই ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইংরেজি নববর্ষে উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতা বাড়ায় মানুষের জনজীবন যখন স্থবির, তখনই ট্রাই ফাউন্ডেশন শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এতিম ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে দারুণ আনন্দিত। আমরা গরিব দিন মিলে দিন খাই, কিছু করি পাই না। আমরা অসুস্থ লোক তো বিরাট উপকার পেয়ে, যা আল্লাহ যায় দেয় আছে, তা আল্লাহ ধন দৌলত বেশি করে দেব। ট্রাই ফাউন্ডেশন থেকে
কম্বল দিচ্ছে, এই কম্বলটি পেয়ে আমরা খুব খুশি হলাম। ঘর থেকে বের হয়েছি না, একটা কম্বল দিলি আমার অনেক উপকার হইবে, ঠান্ডা যাইবে। আমরা ইতিমখানায় থাকি, আমাদের এই শীতের দিনে খুব কষ্ট হয়। আমাদেরকে টেলাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করেছে, এজন্য আমরা অনেক খুশি। আমরা টাই ফাউন্ডেশনের জন্য দোয়া এবং শুভকামনা রাখি, আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান তাদেরকে দান করে। প্রতি বছর এসব অসহায় ও শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এটি একটি মহৎ উদ্যোগ, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সমাজের মধ্যে যারা বিত্তবান আছি, গরিব মানুষের পাশে আসব, তাহলে আমাদের এই অভাবী মানুষগুলো তারা উপকৃত হবে। শীতের সময় যে বিভিন্ন রকম শীতের রোগবালাই বেড়ে যায় এবং মানুষের যে কষ্ট হয় শীতের শীতজনিত কারণে, এই সময় শীতের বস্ত্র দরকার। চ্যানেল আই টাই ফাউন্ডেশন যে এই ধরনের মহৎ উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই ধন্যবাদ। এবং আমি বলবো সমাজের অন্যান্য বিত্তবান লোক এগিয়ে আসুক এবং এর পাশাপাশি সবাইকে শীতবস্ত্র বিতরণ করুক। সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলছেন স্থানীয় প্রশাসন। ট্রাই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে এই যে আমাদের নীলফামারীতে শীতার্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে এই রকম শীতে ওনারা কম্বল বিতরণ করছেন। আমাদের সরকারের পাশাপাশি এদেরকে এগিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আসলে এখানে অনেক শীতবস্ত্র দরকার। আমরা এ পর্যন্ত যেইটা পেয়েছি, এরকম বেসরকারি সংগঠনগুলো যদি তাদেরকে হেল্প করতে এগিয়ে আসে তাহলে অনেক উপকৃত হব আমরা। তীব্র শীতে দেশের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। যাচ্ছে বিপিএল আপডেটে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্ব শুরু হচ্ছে সোমবার। সকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি, তবে ঢাকার মতো খুব একটা চাপ নেই টিকিট কাউন্টারে। একই সাথে মাঠে অনুশীলন করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন তানভীর আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, বিপিএল এর সিলেট পর্বের জন্য দলগুলোর প্রস্তুতি কেমন চলছে আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষে আগামীকাল থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। সেখানে আগামীকাল দুপুরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। আর সিলেট কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে এখনও জয় শূন্য। এদিকে রংপুর রাইডার্স 3 ম্যাচের 3টিতেই জিতে টেবিলের একেবারে উপরেই রয়েছে। এদিকে এই মাত্র কিছুক্ষণ হলো সিলেট স্ট্রাইকার্স তাদের অনুশীলন শেষ করেছে। সেখানে প্র্যাকটিসের আগে সেখানে তাদের ফিল্ডিং কোচ জুবায়ের তালহা বলেছেন যে ব্যাটাররা তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবেই পালন করছেন। বোলাররা যদি তাদের ফুল সূত্রে আগামী ম্যাচে ভালো বল করতে পারে তাহলে কিন্তু তারা ম্যাচ জিততে পারবে। একটু পরে আমরা রংপুর রাইডার্স তাদের অনুশীলন শেষ করছে, তাদের প্রেস কনফারেন্সে একটু পরে আমরা তাদের পক্ষ থেকে কেউ তাদের প্রস্তুতি সম্পর্কে জানাবে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে রাজশাহী কিংস। ফরচুন বরিশাল 1 ম্যাচে জয় পেয়েছে, 1টিতে হেরেছে। এদিকে রাজশাহীও 1 ম্যাচের জয়ে আর 1টিতে হার নিয়ে আছে। তারাও আজকে সকালেই অনুশীলন করেছে, সকাল 9:30 থেকে সকাল দুপুর 12:30 পর্যন্ত তারা তাদের অনুশীলন শেষ করেছে। তারাও এই ম্যাচে এই স্টেডিয়ামে নতুন বিপিএলের দ্বিতীয় পর্বে তারা জয় দিয়ে শুরু করতে চায়। মৃত্তিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের অধীন 100-এরও বেশি ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাণের পর আর সংস্কার না হওয়ায় ব্রিজগুলোর বেহাল দশা। তারপরও ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই ব্রিজটি
ভেঙেছে প্রায় 15 বছর আগে। স্থানীয় বাসিন্দারা কাঠবাঁশ দিয়ে মেরামত করে চলাচল করেন। মাঠ থেকে কৃষক ফসল আনতে হলে ঘুরতে হয় প্রায় 5 কিলোমিটার। জোড়াদহ ও ফসলি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করলেও বৃষ্টির সংস্কারের কোনো উদ্যোগ নেই। কর্তৃপক্ষ বৃষ্টি মেরামতের জন্য এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না সময় মতো। ভয় লাগে যে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। স্কুলে আসা যাওয়া করে অনেক বাইক আসে, গাড়ি আসে, ভাঙার ভিতরে পড়ে যায়, অনেক মানুষের সমস্যা হয় চলাফেরার। পাশের ফুলবাড়িয়া গ্রামের ব্রিজ ভেঙেছে 3 বছর আগে। শৈলপুকুর ও সদরের অধিকাংশ ব্রিজ একই দশা। গরু বাছুর পড়ে, মানুষজনের যাওয়া অসুবিধা হয়। ওই যারা চাষবাস করতে যায় তারা ওই 7 ব্রিজ ঘিরে ওই বেলতলা মাঠে তারা চাষ করতে যায়। যাওয়ার পথে একবার আমি গাড়ি এখানে পড়ে গেছিলাম, পড়ে যেমন কাজে অনেকখানি আমার গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে প্রায় 5 কিলো ঘুরতে হয় এই ব্রিজের জন্য। মেরামত করা নাই, নতুন ব্রিজ দ্রুত করার একটা দরকার। ব্রিজটা যদি সম্পূর্ণ হয় তাহলে এই 2 গ্রামের প্রতিটা লোকেরই জন্য একদম সুবিধা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন সমস্যা সমাধানে কাজ চলছে। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিবি প্রণয়ন করা হচ্ছে। আর ডিপিবিটা অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে। পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা ও কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে 520 কিলোমিটার খালের উপর 1965 সালে ব্রিজগুলোর নির্মাণ করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্টফোন অ্যাপ্লিকেশন অ্যাপশার প্রবাসী ও পর্যটকদের জন্য 7টি পরিষেবা ও এর জন্য আপডেট ফি চালু করেছে। দেশ থেকে সাময়িকভাবে প্রস্থান এবং পুনঃপ্রবেশের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সরকারি অ্যাপ প্ল্যাটফর্ম অ্যাপশার সম্প্রতি বেশ কয়েকটি নতুন পরিষেবা চালু করে। এর মধ্যে রয়েছে রেসিডেন্স পারমিট, যা স্থানীয় ভাষায় ইকামা নামে পরিচিত। প্রবাসীদের জন্য পাসপোর্টের তথ্য আপডেট করার খরচ নির্ধারণ করে দিয়েছে অ্যাপশার। এবারে নিটুল টাটার কৃষি সংবাদ। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের ভেতর পরিবেশ আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে সরবরাহ করা হচ্ছে ইট ভাটায়। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাটি ব্যবসায়ীরা জেলার ফরিদগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রশাসনের চোখ এড়িয়ে রাত দিন কাটছে ফসলি জমির মাটি। পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের তোয়াক্কা না করে কৃষি জমির মাটি কাটছে একটি অসাধু চক্র। পার্শ্ববর্তী জমিদাররা ওইখানে পুকুর বা প্রজেক্ট করিয়া আমাদের ক্ষতি করতেছে, আমরা চাষবাস করতে আমাদের খুবই অসুবিধা হইতেছে। কোনোভাবে যদি বন্ধ করা তাহলে আমরা কৃষি জমি বাড়বো দেশের উন্নতি হইব, খাইতে হইব, খেতি না করলে তারা খাইব কি? এই যে না করি না শুনে না তারা চুরি করে মাটিটা বেশি আঙ্গুরে কেরম তো আয়া ফাড়া আলাইছে তখন আমরা ফাড়িতে রাখতে না। জমি আলাদা বাধা দিচ্ছে, এলাকার মানুষের বাধা দিছে, বাধার পর এটা যারা জমি যারা মাটি বেচছে। অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ আছেন, তাদের মাধ্যমে এই টপ সয়েল কাটাটা বন্ধ করাচ্ছি, একেবারে ইনস্ট্যান্ট বন্ধ করাচ্ছি। এরপর হচ্ছে আমরা মোবাইল কোর্টও করেছি। একটা মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা ইতিমধ্যে করা হয়েছে। কৃষি উৎপাদন ও ফসলি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এই অঞ্চলের কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের সাগর তীরে বসেছে ফুলের মেলা। বাহারি ফুলের সুবাসী মুখর ফৌজদারহাটের ডিসি পার্ক। চোখ চুরানো বর্ণিল ফুলের সৌন্দর্য উপভোগ করতে পার্কে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যায়ক্রমে সব জেলায় ফুল উৎসব ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চট্টগ্রাম জেলা প্রশাসকের গড়ে তোলা ডিসি পার্কে শোভা পাচ্ছে 136 প্রজাতির দেশি বিদেশি বাহারি ফুল। লাখ লাখ ফুল নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত উৎসবে প্রকৃতিপ্রেমীদের ঢল। ফুল উৎসব ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি বয়ে আনবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিশুরা এসে বা তরুণরা এসে, যারা শিক্ষার্থী আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা আসলে দেখতে পাবে যে একটা গাছ তার কি নাম, তাকে আমরা কিভাবে চিনি, তার জীববৈচিত্র্য কি ধরনের এবং তার বৈজ্ঞানিক নাম কি, সেগুলি জানতে পারবে। সুতরাং এটা একটা
একটা ভালো শিক্ষালয়ও বটে। সুস্থ বিনোদনের পাশাপাশি প্রাণ প্রকৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে বছর জুড়ে এমন উৎসব আয়োজনের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। গাছের নাম দিয়েছি প্রত্যেকটা গাছের সঙ্গে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে, আপনারা দেখেন, তো তাদের যাওয়ার জায়গা নেই কিন্তু, সো এইখানে যাতে তারা আসতে পারে, তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে। বই ও কিডস জোনের পাশাপাশি মাস জুড়ে এই উৎসবের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ বিষয়ে প্রশিক্ষণ শুরু, মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়ার আক্ষেপ ঘোচাতে চায় কমিশন, মন্তব্য। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা আপিল বিভাগেও বাতিল, পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক, লন্ডন থেকে ফিরে জানালেন সালাউদ্দিন। গাইবান্ধার দুর্গম চরে দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71 বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু সোমবার, টিকিট জটিলতা নিরসন ও নির্বিঘ্নে খেলা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।